আসসালামু আলাইকুম। আমাদের এই যে সাবমার্সিবলটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের বাড়ির ভিতরে। এটা আমরা বাড়ি করার সময় বসিয়েছিলাম নিজেদের কাজ করার জন্য। কিন্তু এটা যে মাঠে ব্যবহার করব বা মাঠে ব্যবহার করতে হবে সেটা কখনো ভাবিনি। এটা হলো গাজী মোটরের 2 হর্সের, আর এর গভীরতা হচ্ছে 150 ফিটের মতো। ডেলিভারি পাইপ দেওয়া আছে 1.5 ইঞ্চি। আসেন আমার সাথে। আমি এখন যাচ্ছি কোথায় তাই ভাবছেন তো? আস্তে আস্তে জানতে পারবেন। দেশের আবহাওয়া সম্পর্কে তো আমরা সবাই জানি, যে পরিমাণে রোদ আর গরম, তাতে করে মানুষের সুস্থ থেকে সব কাজ করা খুবই কষ্টকর। গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে সবাই। আর এর মধ্যে আমাদের দেখা দিয়েছে পানির সংকট। সমস্যা যে শুধু আমাদের তাও নয়, যে কাজ সবাই দিনের বেলায় শেষ করে 2 ঘন্টা 3 ঘন্টা বা 5 ঘন্টার মধ্যে, কিন্তু সে কাজ এখন সন্ধ্যার পরে করতে হচ্ছে। মানে দিনের বেলায় সেই কাজগুলো আর করা যাচ্ছে না, রাতে করতে হচ্ছে। মানে হচ্ছে মাঠের যে ফসল আছে সেই ফসলে পানি দিতে হচ্ছে। যেহেতু এখন এত পরিমাণ রোদের কারণে আর পানির লেয়ার নিচে যাওয়ার কারণে সেচ দেওয়া আর হচ্ছে না দিনের বেলায়, তাই মানুষ চেষ্টা করছে রাতের বেলা দেওয়ার জন্য, কিন্তু সেই পানিও তারা পাচ্ছে না। পানির লেয়ার এত নিচে নেমে গেছে, সেজন্য রাতে তারা 1 ঘন্টার কাজ করছে 4-5 ঘন্টা ধরে। কিছু করার নেই। আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কোথায় পানি দিচ্ছি? আপনাদের প্রশ্ন তো এটাই, কেনই বা সাবমার্সিবল দিয়ে পানি দিচ্ছি সেটাই ভাবছেন। আসেন, একটু পরে জানতে পারবেন। আমি এখন যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে আমার সময় লাগবে তো 3 মিনিট 15 সেকেন্ডের মতো। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। এই পাইপটা নিয়ে যাওয়া হয়েছে পুকুরের পাড় দিয়ে। আমাদের মরিচ গাছ লাগানোর যে জমি আছে, সেখানে পানির অভাবে গাছগুলো মারা যাচ্ছে। আল্লাহর রহমতের যে বৃষ্টি, সে বৃষ্টি এখন আমাদের এলাকায় হয়নি। আমাদের সেচ দেওয়ার যে মেশিনটা আছে সেটা পানির লেয়ার পাচ্ছে না। প্রথমে যখন দেখলাম মেশিন দিয়ে পানি তুলতে পারছি না, তখন ভেবেছিলাম যে মেশিনের কলে হয়তো বা কোনো সমস্যা আছে। তারপরে লোক ডেকে যখন দেখিয়েছি, সে কলের কোথাও কোনো সমস্যা খুঁজে পায়নি। শুধু তিনি ভেবে নিয়েছেন যে লিক আছে, তো লিক সে তার মতো করে ঠিক করে দিল, কিন্তু তাতে কাজ হয়নি। তারপর যখন আমরা আবার অন্য একটা লোক ডেকে নিয়ে আসি, সে বলল যে একটা এর ভিতর নাকি পাখা থাকে। আমাদের তো আসলে জানা নেই, সেই পাখা নাকি নষ্ট হয়ে গেছে। আর কোনো একটা পার্টস দেখালো যে এই পার্টসটার অসুবিধা আছে, সেটা ঠিক করতে হবে। তাই সে আর ঠিক করতে পারেনি, বলল যে আপনারা তার দোকানে দিয়ে আসার জন্য। তো আমরা তার কাছে যাইনি, আমরা অন্য জায়গায় থেকে ঠিক করে নিয়ে এসেছি। ঠিক করে নিয়ে এসে মেশিনে আবার সেটা সেট করা হলো। সেট করানোর পরও দেখছি যে না, তারপরও পানি তোলা যাচ্ছে না, কোনোভাবেই পানি তুলতে পারছি না। তো তারপরে আবার সিদ্ধান্ত হলো যে মেশিনটা একটু নিচে নামিয়ে লাগাবে। এদিকে খুব সময় হয়ে যাচ্ছিল যে পানি দিতে হবে, গাছের অবস্থা ভালো না। তাই খুব তাড়াহুড়ো করে 2 ফিট গভীর করে মেশিনটা আবার নিচে নামিয়ে সেট করা হলো, কিন্তু তাতেও ব্যর্থ হয়ে পানি আর উঠলো না। কিছু করার নেই। তো পরে কিছু চিন্তা ভাবনা করলাম যে কোনো উপায়ে পানি দেওয়া যায় কি না। তো শেষ পর্যন্ত মাথায় আসেনি যে বাড়ি থেকে পানি দেব। এর মধ্যে আমাদের পাশের একজনের কাছ থেকে আমরা পানি নিয়েছি, কিন্তু তারও একটা কাহিনী হয়ে গেল যে যখন পানি নিচ্ছিলাম তখন তাদের যে মেশিনের যে কলটা আছে সেই কলটা ভেঙে গেছে। তাই আমাদের মেশিনের কল খুলে আবার তাদের মেশিনে সেট করে 1 ঘন্টার কাজ 3 ঘন্টা ধরে সেই কাজ পানি দেওয়া হলো আমাদের। যাই হোক, আমাদের সমস্যা তখন একটু সমাধান হলো, যাতে গাছগুলো না মারা যায়। এর ভিতরে অনেকগুলো গাছই মারা গেছে, কারণ এত রোদের ভিতরে গাছ বাঁচানো খুবই কঠিন। তারপর থেকে আমরা শুনেছি যে তার মেশিনে আর পানি ওঠে না। তাদের কাছে থেকে যে আবার পানি দেব, সেই উপায় আর পাইনি। এই পরিস্থিতি যে শুধু আমাদেরই হয়েছে তা না, এখানকার এলাকার মানুষের যতগুলো মাঠে সেচ পাম্প আছে বা যারা সেচ দেয়, তাদের কোনোটাতেই পানি উঠছে না।
আর যদিও কারো কারোটাতে উঠে, কিন্তু সেটা হলো সন্ধ্যার পরে। আর সে সন্ধ্যার পরে 1 ঘন্টার কাজ তাদের করতে 3-4 ঘন্টা লেগে যাচ্ছে। আমরা শুনেছি একটা ভাই সম্পর্কে হয়, সে সন্ধ্যা থেকে শুরু করে কপির জমিতে পানি দিয়েছে, যেখানে 4 ঘন্টায় তার কমপ্লিট হয়ে যায়, সেখানে তার লেগেছে 9 ঘন্টা। এখন কি আর করার, রাত জেগে সারা রাত জেগে আর কি এই কাজ তিনি করেছেন। তো এখন মানুষের সাহস নেই যে মাঠে কোনো কিছু আবাদ করবে বা ফসল ফলাবে, কোনো সাহস নেই। আর এখন জমি ফেলে রাখা মানুষের লস, তাই সবাই চিন্তা করছে যে অন্য কোনো উপায়ে কীভাবে পানি দেওয়া যায়। আর এই খরার কারণে এই অবস্থাটা হয়েছে, পানির লেয়ার নিচে নেমে গেছে, তাই সেচ দিতে না পেরে সবারই ক্ষতি হচ্ছে। যারা শুধুমাত্র কৃষির উপরে নির্ভরশীল তাদের সবথেকে বেশি ক্ষতি হচ্ছে, তারা অসহায় হয়ে পড়ছে, তাদের চলতেই হয় এটার উপরে। আর যারা অন্যান্য কাজ করেন তাদের তো সে অন্য কাজের থেকেও কিছু আয় হচ্ছে, তো চলতে পারছে। আর যাদের হচ্ছে না তারা তো সেই কষ্টই করবে, তাই ভেবে সবাই চিন্তায় আছে। যেহেতু এখানকার মানুষের বছরে 3টা ফসল ওঠে, ধান দেয়, ধান উঠে গেলে তারপরে আবার গম দেওয়া হয়, গমের পরে কেউ পাট দেয়, কেউ কপি দেয়, আবার অন্যান্য ফসল তো আছেই মাঠে, অন্যান্য ফসল দিয়ে থাকেন। কৃষক মানুষের সাধারণত জমি যদি ফেলে রাখা হয় তাহলে তাদের লসের সম্মুখীন হয়। আমি তো বলেছি যে মাঠে সেচ পাম্পে শুধুমাত্র পানি ওঠে না, তা না, বাড়িতে যাদের টিউবওয়েল আছে তাদেরও হলো সেই একই অবস্থা, টিউবওয়েলে পানি উঠছে না, আর মোটরে তো উঠছেই না। মোটর দিয়ে ওঠানোর চেষ্টা করলেও মোটর দিয়ে উঠানো যাচ্ছে না, কারণ টিউবওয়েলের পানি একেবারেই অল্প অল্প, নিজেরাও কাজ করতে পারে না। অনেকেই আমাদের এখান থেকে এসে পানি নিয়ে যায়, কিন্তু দূরে থেকে পানি নিয়ে বাড়ির সব কাজকর্ম করা বেশ কঠিন, এক অসম্ভব কথাবার্তা। তারপরও তারা সেই কাজ করছেন, রান্না বান্না, নিজেদের গোসল করা, এছাড়া তো গরু আছে। এখন এই এত কাজ তারা এই দূরে থেকে পানি টেনে টেনে নিয়ে কী করতে পারে, তবুও তারা চেষ্টা করছে তাদের দৈনন্দিন জীবন এভাবে কাটানোর জন্য। আপনাদের আমি অনুরোধ করব আমাদের জন্য বা আমার দেশের কৃষি ভাইদের জন্য বা সবার জন্য দোয়া করবেন, যাতে প্রত্যেকটা এলাকায় আল্লাহ পাক রহমতের বৃষ্টি দেয়, খুব তাড়াতাড়ি যেন আমাদের এই দুরবস্থা থেকে আমাদের মুক্তি পাই। আর এই জন্যই আমরা বাড়ি থেকে জমিতে পানি দিচ্ছি। আপনারা দেখেছেন যে আমি আমার হাজব্যান্ড পানি দিয়েছে, প্রায় কাজ শেষ হয়ে গেছে, যেখানে এই কাজটুকু করতে বেশি সময় দরকার হয় না, আধা ঘন্টার মতো সময় লাগে। আর যে সেচ পাম্প মানে পানি ফোর্সও বেশি থাকে, আর ওঠেও খুব তাড়াতাড়ি, ওঠে সময়ও কম লাগে। আর এটা দিয়েই আমরা সব কাজ করি। আর এইখানের এই জমি আমাদের বাড়ির কাছেই, তো এই জন্য আর মেশিন যেটা আছে ওটা আমাদের নিজেদেরই। এদিকে আমাদের যে ঘাসের যে জমি আছে, 3 জায়গায় ঘাস লাগানো আছে, এটা আমাদের সেই তারই একটা জমি। এই জমিতে যে ঘাস লাগানো আছে সাধারণত এই ঘাসগুলো কাটতে কাটতে আবার পানি দিয়ে আবার সার দিলে এই পাশের ঘাসটা বড় হয়ে যায়, কিন্তু সেটা সম্ভব হয় না। সবাই তাই করে, এক পাশের ঘাস কাটে, তারপরে সেখানে পানি দিয়ে সার দিয়ে দেয়, বড় হয়ে যায়। আর আমরা এখন সেটা পারছি না। আর আমাদের যে সুদান ঘাস আছে, আপনারা আমার ভিডিওতে দেখেছেন, সেই ঘাসগুলোতে পানি দেওয়াটা খুব জরুরি ছিল, কিন্তু দেওয়া হয়নি, দিতে পারিনি। রোজার সময় একবার দিয়েছে, আবার ঈদের পরে একবার পানি দিয়েছি, কিন্তু গাছগুলো তেমন ভালো হয়নি, সব কাঠি হয়ে আছে। সাধারণত সুদান ঘাস একটু মোটা মোটা হয়, এই দেখেন একেবারেই চিকন, কিছু করার নেই। আর এটাই গরুকে খাওয়াতে হবে, যেহেতু এখন উপযুক্ত হয়ে গেছে, খাওয়ানোর সময় হয়ে গেছে, সেজন্য এই ঘাসই খাওয়াতে হবে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন সেচ দেওয়ার ব্যবস্থা হবে ইনশাল্লাহ তখন ভালো হবে। আর পানি দেওয়ার ফাঁকেই হচ্ছে আমার হাজব্যান্ড ঘাস কেটে নিচ্ছে গরুর জন্য। তো আমি যেহেতু আজকে একটু দেখতে এলাম যে মাঠের কী অবস্থা, আর এই যেহেতু বাড়ি থেকেই পানি দিচ্ছে এত কষ্ট করে, তাই একটু দেখে যাচ্ছি যে অবস্থা কীরকমের। আর এই তো এখানে আমাদের জারা ঘাস আছে, এই জারা ঘাস কাটা হয়ে গেছে গরুর জন্য, কাটতে হবে। এরকম আমাদের আসলে একবারে ঘাস কাটা হয় না, সকালে ঘাস কাটা হয়, আবার বিকালের দিকেও ঘাস কাটা হয়, 2বার ঘাস কাটা হয় আমাদের গরু আছে 3টা, এই 3টা গরুর জন্য 2বারই ঘাস কাটা হয়। এই তো
এই ঘাসগুলো বড়ই হয়ে গেছে, এটাতে সমস্যা নেই, আগে পানি দেওয়া ছিল। আর এখন যা আছে আলহামদুলিল্লাহ এটা খাওয়ানো যায়, ভালোই আছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।